বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাইভে উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থী সহ আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং দূর দূরান্ত থেকে যারা আমার এই ক্লাস দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আল্লাহর অশেষ রহমতে, আশা করি। আমিও ভালো আছি। তো আমাদের গত ক্লাস ছিল দ্বাদশ অধ্যায় জীবে বংশগতি ও বিবর্তন। জীবের বংশগতি ও বিবর্তন আমরা গতদিন যা আলোচনা এনেছিলাম তা সবই তোমাদের মনে আছে, আমি আশা রাখি। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজগুলো নিশ্চয় করেছো। তো আমরা আজকে আমাদের এই অধ্যায়ে আর যে অংশটুকু ছিল আমরা তা নিয়ে আজকের আলোচনায় আসব। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা চলে যাই আমাদের আজকের পাঠে। আমরা চলে যাই। তো চলো আমরা চলে যাই আমাদের আজকের পাঠে। এটা আগে একটু শো করো। তো চলো আমরা সবাইকে আমার এই আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। তো আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। আমাদের আজকের পাঠ জীবের বংশগতি ও বিবর্তন। জীবের বংশগতি ও বিবর্তন। আর আমি রোকসানা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক। তোমরা জানো জীববিজ্ঞান মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। তো আমরা আজকের পাঠের পরে যা শিখতে পারবো, তোমরা যা জ্ঞান অর্জন করতে পারবে, সেই শিখন ফলটুকু আমরা জেনে নেই। পাঠ শেষে আমরা কি শিখতে পারবো। তো চলো আজকের শিখন ফলে আমরা চলে যাই। আমাদের আজকের শিখন ফল লিঙ্গ নির্ধারণে পিতা ও মাতার ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। আমরা গত ক্লাসে ডিএনএ, আরএনএ, জিন অর্থাৎ বংশগতির বস্তু সম্পর্কে পড়েছিলাম, তাই না? আমাদের সবার মনে আছে। তো সেই জিন, সেই ডিএনএর মাধ্যমে বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে যাওয়ার পরে এই যে সন্তান ছেলে না মেয়ে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের এই পড়া। তারপরে আমাদের জেনেটিক যে ডিসঅর্ডারগুলো আছে সেগুলো, তারপরে আছে কি জৈব বিবর্তন। তাহলে সেই লিঙ্গ নির্ধারণে তোমরা পিতা ও মাতার ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। জেনেটিক ডিসঅর্ডারের কারণ, মানে জেনেটিক ডিসঅর্ডার, কালার ব্লাইন্ডনেস, অন্ধতা, থ্যালাসেমিয়া, এই রোগগুলোর কারণ ও ফলাফল তোমরা ব্যাখ্যা করতে পারবে। পৃথিবীতে জীবনের আবির্ভাব কিভাবে হয়েছে তা ব্যাখ্যা করতে পারবে। ডারউইনবাদ বা ডারউইনের মতবাদও তোমরা ব্যাখ্যা করতে পারবে। ডারউইনের দৃষ্টিতে প্রকৃতিতে সংগঠিত সাধারণ যে সত্যগুলো তা ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ ডারউইনের মতবাদ তোমরা ব্যাখ্যা করতে পারবে। এরপর প্রজাতির টিকে থাকায় বিবর্তনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। তাহলে চলো আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। তার আগে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে লেখা এবং আমার যে শব্দ তা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা কমেন্টে আমাকে জানাও। তাহলে আজকে আমাদের পাঠের শুরুতেই আছে, আমরা ডিএনএর অনুলিপন পড়েছি, ডিএনএ টেস্ট পড়েছি। এরপরেই আছে আমাদের মানুষের লিঙ্গ নির্ধারণ, অর্থাৎ লিঙ্গ নির্ধারণে পিতা এবং মাতার ভূমিকা, আমরা সেই সম্পর্কে জানব। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবকিছু ক্লিয়ার আছে কিনা? আচ্ছা, সব ক্লিয়ার আছে। তাহলে আমরা পড়ায় আজকের পাঠে চলে যাই। আমরা জানি আমাদের মানবদেহের প্রতি কোষে ক্রোমোজোম সংখ্যা 46টি বা 23 জোড়া। এর মধ্যে 22 জোড়া বা 44টি
এর মধ্যে 22 জোড়া বা 44টি স্ত্রী এবং পুরুষ দেহে একই রকম। এখানে 22 জোড়া হবে, 22 জোড়া হবে, 22 জোড়া বা 44টি স্ত্রী এবং পুরুষ দেহে একই রকম। এখানে 22 জোড়া হবে, দুইটা খেয়াল আসেনি। আচ্ছা, তাহলে 22 জোড়া বা 44টি স্ত্রী এবং পুরুষ দেহে একই রকম, যেগুলোকে বলা হয় অটোজোম। আর এই অটোজোমগুলো আমাদের সব শারীরবৃত্তীয় কাজ, ভ্রূণ এবং দেহ গঠন ইত্যাদি কার্যাদিতে অংশগ্রহণ করে। আর লিঙ্গ নির্ধারণে এই অটোজোমের কোনো ভূমিকা নেই। 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া অর্থাৎ 44টি অটোজোম, সেটি স্ত্রী এবং পুরুষের দেহে একই রকম, এবং ওরা আমাদের দেহের শারীরবৃত্তীয় সকল কাজ, ভ্রূণ এবং দেহ গঠন ইত্যাদি কার্যাদিতে অংশগ্রহণ করে, কিন্তু লিঙ্গ নির্ধারণে এদের কোনো ভূমিকা নেই। আর 23তম জোড়ার 23তম মানে 22 জোড়ার পরে যে 23তম জোড়া, 23 জোড়া 46টি, সেই 23তম জোড়ার এক জোড়া ক্রোমোজোম নারী এবং পুরুষ সদস্যে ভিন্নতর হয়, আলাদা হয়, একই রকম না। এগুলোকেই বলা হয় হেটেরোজোম বা সেক্স ক্রোমোজোম, অর্থাৎ লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। আর এই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম দুটি এক্স এবং ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ এক্স এবং ওয়াই নামে পরিচিত। আর সন্তানের লিঙ্গ নির্ধারণে এই এক্স এবং ওয়াই ক্রোমোজোম এরাই মুখ্য ভূমিকা পালন করে। এখানে আমি আরেকটু বিষয় তোমাদের ক্লিয়ার করি। মহিলাদের অর্থাৎ নারীর যে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম দুটি সেটা একই রকম, এক্স এবং এক্স, কিন্তু পুরুষের যে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম দুটি অর্থাৎ সেক্স ক্রোমোজোম দুটি, একটি এক্স এবং একটি ওয়াই, এবং এর মাধ্যমেই সন্তান ছেলে বা মেয়ে হয়ে থাকে। তাহলে আমরা দেখি কিভাবে সন্তান ছেলে এবং মেয়ে হয়ে থাকে। সেটা আমরা এই চিত্র বোঝার আগে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা চেকার বোর্ডের মাধ্যমে একটু বোর্ডে ক্লিয়ার হয়ে নেই কিভাবে এই ছেলে মেয়ে কিভাবে আসে, কিভাবে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতা এবং মাতা ভূমিকা পালন করে থাকে, সেটা আমরা একটু চিত্রের মাধ্যমে বোর্ডে দেখে নেই। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখে নেই যে কিভাবে আসে। তাহলে চলো আমরা বোর্ডে একটু দেখে নেই কি করে সন্তানের লিঙ্গ নির্ধারিত হয়। আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই একটু মনোযোগের সাথে একটু খেয়াল করবে, তোমরা নিজেরাই করতে পারবে। গত ক্লাসে আমরা মেন্ডেলের মটরশুঁটি উদ্ভিদের উপর ক্রস কম্বিনেশনের মাধ্যমে কি করে 3টি লম্বা এবং একটি খাটো উদ্ভিদের জন্ম হয় তা আমরা করেছিলাম না, চেকার বোর্ডের মাধ্যমে করেছিলাম, এভাবে ক্রস কম্বিনেশনের মাধ্যমে করেছিলাম। এখন সেটা কিন্তু আমরা সবাই পারবো যদি চেষ্টা করি, তোমরা নিজেরাও পারবে। তারপরেও আমি একটু বোর্ডে আমরা চলে যাচ্ছি। তা আমি আগেই বলেছি মহিলাদের যে দুটি সেক্স ক্রোমোজোম থাকে, দুটি এক্স এক্স, এটা হলো মহিলাদের অর্থাৎ নারী অর্থাৎ মাতা। নারীদের সবসময়ই দুটি সেক্স ক্রোমোজোম এক্স এক্স, কিন্তু পুরুষের একটি এক্স এবং অপরটি হচ্ছে কি ওয়াই, একটি এক্স এবং অপরটি ওয়াই ক্রোমোজোম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মাতা। আমরা জেনেছি, পজ দিয়েছ? হ্যাঁ, আমরা এখানে জেনেছি যে মাতা অর্থাৎ প্রত্যেকেরই দেহে প্রতি কোষে 23 জোড়া ক্রোমোজোম আছে, যার মধ্যে 22 জোড়া 22 জোড়াকে বলা হয় অটোজোম। সেটা পুরুষের দেহ 22 জোড়া 44টি, স্ত্রীর দেহ 22 জোড়া 44টি, এবং একই রকম এবং সেই ক্রোমোজোমগুলোকে বলা হয় অটোজোম। সেই ক্রোমোজোমগুলোকে বলা হয় অটোজোম অর্থাৎ 22 জোড়াকে, এবং ওই ক্রোমোজোমগুলো শারীরবৃত্তীয়, ভ্রূণ গঠন, দেহ গঠন এই কাজগুলো করে থাকে। আর বাকি এক জোড়া 23তম জোড়া যে দুটা ক্রোমোজোম, সেই দুটা ক্রোমোজোমই হচ্ছে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম অর্থাৎ সেক্স ক্রোমোজোম, এবং মহিলাদের দুইটা ক্রোমোজোমই এক্স এক্স আর পুরুষের দুইটা ক্রোমোজোমের একটি এক্স অপরটি ওয়াই। তাহলে আমরা এখন একটু দেখি, এটা হচ্ছে মাতৃজনন কোষ আর এটা হচ্ছে পিতৃজনন কোষ। এখন তোমরা জানো মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে মাতৃজনন কোষ থেকে দুটো গ্যামেট হবে, পিতৃজনন কোষ থেকে দুটি গ্যামেট হবে। তাহলে আমরা দেখি সেই দুটি গ্যামেট, মাতৃজনন কোষ থেকে হলো দুটি গ্যামেট, আবার পিতৃজনন কোষ থেকেও হবে দুটি গ্যামেট।
পিতৃজনন কোষ থেকেও দুটি গ্যামেট আসতেছে। আমরা খুব ভালো করে বুঝবো, আমরা নিজেরাই এই ক্রস কম্বিনেশন চেকার বোর্ড আমরা নিজেরাই করতে পারবো। তাহলে এখানে 44 ছিল, যেহেতু দুটি গ্যামেট আসবে ভাগ হয়ে কতটি হবে? ভাগ হয়ে 22টি। আমরা কিন্তু বুঝে করব, এখানেও 22টি, 44টি। আর এখানে দুটা এক্স আছে লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম, এখানে একটি হবে, এখানে একটি হবে, প্লাস এক্স। এখন তোমরা দেখো তো 22 আর 1 কত? 23। 22 আর 1 কত? 23। তাহলে 23 23 46 হয়েছে 23 জোড়া ক্রোমোসোম। তাহলে আমরা কিন্তু মনে রাখবো যে 23 23 46টি ক্রোমোসোম, অর্থাৎ 23 জোড়া। ঠিক পিতৃজনন কোষ থেকেও আসবে 22 যোগ একটি এক্স, আর 22 যোগ অপরটি কি? ওয়াই, অপরটি হচ্ছে ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাতৃজনন কোষ থেকে দুটি গ্যামেট আসলো, এগুলো হচ্ছে কি? গ্যামেট। এগুলো কি? গ্যামেট। সেই গ্যামেট, একটি এক্স অপরটিও এক্স, যেহেতু দুটোই এক্স, কিন্তু পিতৃজনন কোষ থেকে একটি আসবে এক্স, অপরটি আসবে ওয়াই। এখন আমরা চলে যাই ক্রস কম্বিনেশনে কি করে সন্তান ছেলে বা মেয়ে হয়। তাহলে দেখো, প্রথমে প্রত্যেকটার সাথে কিন্তু প্রত্যেকটার ক্রস কম্বিনেশন হবে। প্রথমে এটার সাথে এটার পিতৃজনন কোষের এক্স এর সাথে মাতৃজনন কোষের এক্স এর, আবার মাতৃজনন কোষের এক্স এর সাথে পিতৃজনন কোষের ওয়াই এর, এই দুটা। এখন দেখো তো, এই এক্স আর এই এক্স, এই দুইটার কম্বিনেশনের মাধ্যমে কি আসলো? এক্স এক্স। আবার এই এক্স এবং এই ওয়াই, এই দুটার কম্বিনেশনে আসলো কি? এক্স ওয়াই। এখন বাকি রইল কি? মাতৃজনন কোষের এই এক্স এর সাথে এই দুটার কম্বিনেশন। তাহলে এই দিকে চলে যাই, এই আমরা একটু ডট ডট দিয়ে করি, তাহলে বুঝতে পারবো। এই আচ্ছা, এটা একটু অন্য কালি দিয়ে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা অবশ্য গাঢ় কম তো। এই আবার এটার সাথে এই, তাহলে দেখো এখন এই এক্স এর সাথে এই এক্স এর কম্বিনেশনে হলো এক্স এক্স, আবার এই এক্স এর সাথে এই ওয়াই এর কম্বিনেশনে হলো এক্স ওয়াই। তাহলে আমরা কিন্তু জেনেছি এক্স এক্স হলেই মেয়ে আর এক্স ওয়াই হলেই ছেলে, অর্থাৎ পুরুষ। তাহলে এখানে দেখো এই এক্স এর সাথে এক্স এর কম্বিনেশন এখানে কি হয়েছে? এক্স এক্স। তাহলে এটা কি? এটা কি? মেয়ে। আবার এই এক্স এর সাথে এই ওয়াই এর কম্বিনেশন এটা হয়েছে কি? এক্স ওয়াই। এক্স ওয়াই মানে পুরুষ, তাহলে এটা কি? ছেলে। আমি কি বুঝাতে পারছি? আমার শিক্ষার্থী বন্ধুরা কি সবাই মনোযোগী আছে? বুঝতে পারছো তো? ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো? আচ্ছা, তারপরে দেখো এই এক্স এর সাথে এই এক্স এর কম্বিনেশনে এক্স এক্স, তার মানে এটা মেয়ে। আবার এই এক্স এর সাথে এই ওয়াই এর কম্বিনেশনে এটা কি হলো? ছেলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সন্তান ছেলে বা মেয়ে হওয়ার ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো, মহিলাদের তো দুটোই মাতৃজনন কোষে দুটোই এক্স ক্রোমোসোম, আর পিতৃজনন কোষে আছে এক্স ওয়াই। তখন এক্স ওয়াই থেকে দুটা এক্স আর ওয়াই গ্যামেট সৃষ্টি হবে। এই ওয়াই গ্যামেটটা যদি মাতার এক্স এর সাথে কম্বিনেশন হয় তাহলেই কিন্তু ছেলে হবে। আর এই মাতার যে কোনো এক্স ক্রোমোসোমের পিতৃজনন কোষের এক্স ক্রোমোসোমের কম্বিনেশন হয় তাহলে কিন্তু মেয়েই হবে। তাহলে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বলতে পারি না যে সন্তান ছেলে বা মেয়ে হওয়ার ক্ষেত্রে যদি কাউকে দায়ী করা যায় তাহলে সে কে? পিতা, কখনোই মাতা নয়। আর পিতাকেই পিতাই সন্তান ছেলে বা মেয়ে হওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে থাকে। কিন্তু তারপরেও আমরা বলবো যে এটি একটি প্রাকৃতিক ঘটনা। যদি কাউকে দায়ী করতে হয় তাহলে সে পিতা, মাতা নয়। আর এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক ঘটনা সন্তান ছেলে বা মেয়ে হওয়ার ক্ষেত্রে। এটি সত্যিকার অর্থে একটি প্রাকৃতিক ঘটনা, এটা আমরা বলবো যে তখন কাউকেই দায়ী করা চলে না। আর আমাদের বাস্তবিক সমাজ ব্যবস্থায় এই কথাটুকু আমি একটু বলে নিব। আমাদের বাস্তবিক সমাজ ব্যবস্থায় দেখা যায় কারো যদি 4টি ছেলে হয়, মেয়ে না হয়, কিংবা কারো যদি 4টি বা 5টি মেয়ে হয়, কোনো ছেলে না হয়, তখন কিন্তু পারিবারিকভাবে মায়েরাই লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়ে থাকে। তো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে এই কথা থাকবে যে তোমরা ছোট, তোমরা এখন পড়ে পড়ে জেনে জ্ঞান অর্জন করে ভবিষ্যৎ
প্রজন্মকে আমাদের উন্নত করবে, মানসিকতার দিক থেকেও আমরা উন্নত হব। তাহলে চলো আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই আবার যে এই যে সন্তান ছেলে, বা তোমরা আবার চেকার বোর্ডটা একটু দেখো, তারপর আমরা চিত্রের মাধ্যমে দেখে নিব কি করে এই চেকার বোর্ডে যেটা হয়েছে চিত্রের মাধ্যমে আমরা সেটা একটু দেখে ক্লিয়ার হয়ে নিই। চলো আমরা চলে যাই আমাদের ভিডিও চিত্রে। চলো চলো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখে আসলাম, আমরা চিত্র এঁকে আমরা দেখে আসলাম যে ক্রস কম্বিনেশনের মাধ্যমে কি করে সন্তান ছেলে বা মেয়ে হয়। তাহলে সেটা আমরা এখন এইখানেও দেখে নেই। এই যে এখানে দেখাই যাচ্ছে বাবা এক্স ওয়াই, বাবার দুটি ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম আর মায়ের দুটি সেক্স ক্রোমোজোম এক্স এক্স। এখন দেখো বাবার সেক্স ক্রোমোজোম থেকে তোমার এক্স ওয়াই এখানে একবারে কম্বিনেশনটা করিয়ে দিয়েছে, যে এক্স এর সাথে এই যে এক্স এর ক্রস কম্বিনেশন এক্স এক্স, এক্স এর সাথে এই তোমার এক্স এর কম্বিনেশন এক্স এক্স, আর ওয়াই এর সাথে এক্স এর কম্বিনেশন এক্স ওয়াই, আর ওয়াই এর সাথে এক্স এর কম্বিনেশন এক্স ওয়াই। তাহলে দেখাই যাচ্ছে এক্স এক্স ডটার মানে মেয়ে, এক্স ওয়াই সান ছেলে, আবার এক্স এক্স ডটার মেয়ে, এক্স ওয়াই সান ছেলে। তাহলে এই প্রসঙ্গে কিন্তু আমি বললাম যে সন্তান ছেলে বা মেয়ে হওয়ার ক্ষেত্রে যদি কাউকে দায়ী করা হয় সে পিতা মাতা নয়, এবং সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতাই মুখ্য ভূমিকা পালন করে থাকে। আর সত্যিকার অর্থে কাউকে দায়ী করা চলে না, কারণ এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা। আচ্ছা, এখন আমরা চলে যাব এই যে জিনগত যে সমস্যাগুলো, সেই জিনগত সমস্যায় আমরা চলে যাই, জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতি ব্যাধি। এখন এই জেনেটিক ডিসঅর্ডারের ফলে আমাদের অনেক শিশুই মানে জন্মগতভাবে কিছু অসুস্থতা নিয়ে জন্মায়, হ্যাঁ, এবং এই অসুস্থতা খুবই দুঃখজনক অসুস্থতা, যেটা খুবই দীর্ঘমেয়াদী এবং সহজে সেরে উঠে না। তো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন একটু খুব ভালোভাবে জানবো। আর আমি আমার শিক্ষার্থী বন্ধুদের কাছে খুব বেশি মনোযোগ আশা করব, তোমরা বই খাতা কলম এগুলো কাছে রাখবে, বইও যদি চাও তোমরা দেখে নিবে। আর আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুদের কাছে আমি একটু বলে নিচ্ছি যে এই ক্লাসটি তোমরা যদি শেয়ার করে দাও, তোমার যে বন্ধুরা লাইভ ক্লাসে আসতে পারছে না তারা তোমাদের মাধ্যমে এই ক্লাসটি পেয়ে উপকৃত হবে। তাই তোমরা তোমাদের বন্ধুদের সাথে তোমরা সবাই ক্লাসটি শেয়ার করে দিবে। আর তোমাদের কাজেও লাগবে, তোমাদের টাইমলাইনে তোমাদের ক্লাসটি থাকলে তোমরা যখন ইচ্ছে তখন নিজেরাই বারবার অনুশীলন করতে পারবে। আচ্ছা, তাহলে চলে যাই আমরা জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতি ব্যাধি। প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে যা সেক্স ক্রোমোজোমে উপস্থিত জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, সেক্স ক্রোমোজোমে দুইটা ক্রোমোজোম আছে, সেই জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। আর সেক্স ক্রোমোজোম দিয়ে নিয়ন্ত্রিত এইসব বৈশিষ্ট্যকে সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য বলে। আর সেক্স ক্রোমোজোমের মাধ্যমে সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়াকে বলা হয় সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। এখন মানুষের যেসব জিন নিয়ন্ত্রিত বংশগতি ও রোগ সেক্স ক্রোমোজোমের মাধ্যমে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তাদেরকে জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতি ব্যাধি বলা হয়। এরকম জেনেটিক ডিসঅর্ডার বা বংশগতি ব্যাধি আমরা এখানে দুইটি নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস, আরেকটি হচ্ছে থ্যালাসেমিয়া। আমরা তাহলে চলে যাই প্রথমেই কি কালার ব্লাইন্ডনেস। অনেকেই আমরা রং চিনতে ভুল করি, সেটা একটু বয়স হয়ে গেলে বয়স্ক লোকদের মধ্যেও বেশি দেখা যায়। তাছাড়া এটা সম্পূর্ণ বংশগতি ব্যাধি না, বংশগতির কারণেও হয়, জেনেটিক্যালিও হয়, আবার অনেক সময় ঔষধ সেবনের ফলেও হয়ে থাকে। তাহলে আমরা চলে যাই প্রথমেই জেনেটিক ডিসঅর্ডার যেটা, সেটা কি বর্ণান্ধতা বা বংশগতীয় ব্যাধি, যেটা কালার ব্লাইন্ডনেস। আচ্ছা আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কতগুলো চিত্র আছে, তোমরা কি এই চিত্রগুলোতে না সংখ্যা লেখা আছে, তোমরা কি সেই সংখ্যাগুলো দেখতে পাচ্ছ? তোমরা কি সংখ্যাগুলো দেখতে পাচ্ছ? আমাকে যদি প্রথম থেকে একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে যদি জানাও এটা সংখ্যাটা কি, আমি একটু চটপট জেনে নিই, তারপরে এই আমরা কালার ব্লাইন্ডনেস নিয়ে আলোচনা করি। প্রথম সংখ্যাটি কি? চটপট একটু কমেন্টে আমাকে রেসপন্স করো। প্রথম সংখ্যাটি কত? দেখনি প্রথম সংখ্যাটি কত? স্পষ্ট দেখা যাচ্ছে তো? হ্যাঁ, মারুফ হ্যাঁ, প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি কি? তারপরে দ্বিতীয় সংখ্যাটি কত? আমি একটু রেসপন্স প্লিজ, তোমরা একটু কমেন্টে জানালে আমি মানে খুবই তৃপ্ত হই তোমাদেরকে পড়িয়ে।
রেসপন্সে জানাও। তারপরে তৃতীয় সংখ্যাটি কত দেখতে পাচ্ছ? গুড, 12। 12 কে জানিয়েছে? হৃদয় খান, ভেরি গুড। তারপরে তারপরে সংখ্যাটি কত, কেউ কি দেখতে পাচ্ছ? দ্বিতীয় সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি, তৃতীয় সংখ্যাটি, হ্যাঁ বোঝা যায় না? আচ্ছা, তৃতীয়টি বোঝা যায়? তৃতীয়টি বোঝা যায়? হ্যাঁ, তৃতীয়টি কত? এটা 8, ভেরি গুড। এটা কি 8 না? হ্যাঁ, এটা কত? হ্যাঁ 2, এটা 2। আচ্ছা, তারপরে এটা কত? এটা কি বোঝা যায়? একটু খেয়াল করি, খুব ভালো করে খেয়াল করি। হ্যাঁ, সেকেন্ডটা কিন্তু 2, সেকেন্ডটা 2। আর এটা থার্ডটা কত? 30। আচ্ছা, বুঝতে পারছি না। আচ্ছা, তারপরে এটা এটা নিচের চতুর্থটি, চতুর্থটি বোঝা যায় না? বোঝা যায় না? আচ্ছা, আমরা পরে খুব ভালো করে বুঝে নিব। এটা হচ্ছে 42, এটা 24, 74, আর এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6। আচ্ছা, আমরা আমরা কিন্তু তাই বলে কালার ব্লাইন্ড না। আমরা কিন্তু খেয়াল করে এই সংখ্যাগুলো দেখলে আমরা ঠিকই দেখতে পাবো, কিন্তু যারা কালার ব্লাইন্ড তারা একেবারেই বুঝতে পারবে না। আচ্ছা, এখন আমরা সেই কালার ব্লাইন্ডনেস নিয়ে একটু কথায় চলে আসি, যে যখন কেউ কোনো রং সঠিকভাবে চিনতে পারে না, সেই ব্যাধিকে বলা হয় বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। আচ্ছা, তাহলে এখানে আমরা কিন্তু রং ঠিকই চিনতে পারি, হয়তো বা সংখ্যাগুলো দূর থেকে দেখা যায়নি, আমরা রং ঠিকই চিনতে পারি। তাহলে আমি বলেছি যে যখন কেউ কোনো রং সঠিকভাবে চিনতে পারে না, সেই ব্যাধিটাকে বলা হয় বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। আমাদের চোখের স্নায়ুকোষের রং শনাক্তকারী কতগুলো পিগমেন্ট থাকে, আর কালার ব্লাইন্ড অবস্থায় রোগীদের চোখে স্নায়ুকোষের রং শনাক্তকারী পিগমেন্টের অভাব দেখা দেয়। যদি কারো একটি পিগমেন্টের অভাব হয়, তখন সে লাল আর সবুজের পার্থক্য করতে পারে না। একটি পিগমেন্টের অভাব হলে তখন সে লাল আর সবুজের পার্থক্য করতে পারে না, আর এটাকে বলা হয় সর্বজনীন কালার ব্লাইন্ড। আর একাধিক অনেক পিগমেন্টের যদি সমস্যা থাকে, তখন সে সবুজ ছাড়াও আরও অন্যান্য রং যেমন নীল এবং হলুদের পার্থক্য করতে পারে না। পুরুষদের বেলায় সাধারণত প্রতি 10 জনে একজনকে কালার ব্লাইন্ড হতে দেখা যায়, তবে খুব কম সংখ্যক নারীরাই কালার ব্লাইন্ড অসুখে ভোগে, পুরুষরাই বেশি ভোগে। আর এই রোগটা সম্পূর্ণ বংশগতি ব্যাধি না, এটা বংশগতি কারণে হয়ে থাকে জেনেটিক্যালি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কেউ যদি বাত রোগের জন্য হাইড্রোক্সিক্লোরোকুইনিন জাতীয় ঔষধ সেবন করে অনেকদিন, দীর্ঘদিন, তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে চোখের রঙিন পিগমেন্টটা নষ্ট হয়ে যায়, তখন সে কালার ব্লাইন্ড হয়ে যায়। সবুজকে লাল বলে, লালকে নীল বলে, এই রকম ধরনের সমস্যা হয়। এখন আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কালার ব্লাইন্ড, এই সমস্যাটি যে হয়ে থাকে জিনগত কারণে, সেই জিনগত কারণ আমরা জেনে আসলাম। পুরুষের হচ্ছে XY এবং স্ত্রীদের হচ্ছে XX ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে তোমার পুরুষের যে XY ক্রোমোজোম, সেই Y ক্রোমোজোমটির X ক্রোমোজোমটি আকারে বড়, কিন্তু Y ক্রোমোজোমটি আকারে খুবই ছোট থাকে। আমি বলেছি যে পুরুষের বেশি হয়, কেন হয় এটা একটু আমরা জানি। তাহলে দেখো, কিছু জিনগত অসুখ আছে যেগুলোতে মিউটেশন হয়, এবং সেক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোতে মিউটেশন। কথাটা কি? মিউটেশন হচ্ছে জিনের আকার স্থায়ী এবং তোমার অস্থায়ীভাবে পরিবর্তন হয়ে যাওয়া, মানে একেবারে পার্মানেন্টলি যদি জিনের আকারটা পরিবর্তন হয়ে যায়, তখন সেখানে সমস্যা দেখা দেয়, আর সেটাকেই বলা হয় মিউটেশন। আর ওই মিউটেশনের কারণে জিনগুলোতে যদি পরিবর্তন হয়, তখনই এই ধরনের সমস্যাগুলো হয়। যেমন এই ধরনের অসুখের মধ্যে দেখো, যে বলেছি পুরুষের, নারীদের 2টি X ক্রোমোজোম, একটি X ক্রোমোজোম যদি মিউটেন্ট হয়, অন্যটি সেটাকে প্রতিরোধ করে, কিন্তু পুরুষের বেলায় X ক্রোমোজোম তো একটি, তখন Y ক্রোমোজোম আবার ছোট, সেটার কার্যকারিতাও কম। তখন দেখা যায় পুরুষের একটি যদি ক্যারিয়ার হয়ে যায়, তখন সে অসুস্থতার লক্ষণ প্রকাশ করে, কিন্তু মহিলাদের একটি আক্রান্ত হলে অপরটি সেটা প্রতিরোধ করে, তাই সে বাহক হয় ঠিকই, কিন্তু সে অসুস্থ হয় না। আমি কি বুঝাতে পারলাম? মানে বলাই হয়েছে যে যে সেক্স যে ক্রোমোজোম আছে X এবং Y, সেই Y ক্রোমোজোমটি পুরুষের ছোট এবং আকৃতিতে ছোট হওয়ার কারণে এদের জিনের সংখ্যাও কম, তাই বেশিরভাগ সেক্স লিঙ্কড অসুখ হয় X ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মিউটেশনেরই কারণে। আর মেয়েদের যেহেতু 2টি X ক্রোমোজোম থাকে, সেহেতু একটি X ক্রোমোজোমে মিউটেশন থাকলেও, মানে পরিবর্তন হলেও, আরেকটি X ক্রোমোজোম স্বাভাবিক থাকার কারণে রোগের লক্ষণ মহিলাদের প্রকাশ পায় না। কিন্তু পুরুষের তো একটি X ক্রোমোজোম,
আর ওয়াই ক্রোমোজোমটি ছোট এবং সেখানে জিনের সংখ্যা কম, তাই একটা এক্স ক্রোমোজোমে যদি আক্রান্ত হয়ে যায়, মিউটেশন হয়ে যায়, অর্থাৎ পরিবর্তন হয়ে যায় জিনের, তখন দেখা যায় সে ক্যারিয়ার না, সে বাহক না, সে রোগের লক্ষণটাই প্রকাশ করে। সেই কারণে শুধু কালার ব্লাইন্ড না, যে কোনো অসুস্থতায় মহিলাদের আক্রান্ত হওয়ার ক্যাপাবিলিটি কম, কিন্তু পুরুষের আক্রান্ত হওয়ার পসিবিলিটিটা থাকে বেশি, এই কারণে যে ক্রোমোজোমের কারণে। তাহলে আমরা কিন্তু এই অ্যান্সারটা করতে পারবো যে কালার ব্লাইন্ডনেস মহিলাদের চেয়ে পুরুষের বেশি হয় কেন। এখন আমরা চলে যাব যে অসুস্থতায়, তার আগে কয়েকটি ছবি আমরা একটু চলো শিক্ষার্থী বন্ধুরা দেখে নেই। তোমরা এখানে কয়েকটি শিশুকে দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে যে এই শিশুগুলো অসুস্থ এবং অস্বাভাবিক, তারা স্বাভাবিক না। আর এই শিশুগুলো যে অসুস্থতা, তা তাদের জন্মের পরে না, তারা জন্মগতভাবে অসুস্থতা নিয়ে এই পৃথিবীতে এসেছে এবং তারা দীর্ঘদিন এই অসুস্থতার কারণে তাদের রক্ত পরিবর্তন করে করেই তাদেরকে বেঁচে থাকতে হয়। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছ আমি এখন কোন জেনেটিক ডিসঅর্ডার অর্থাৎ অসুস্থতাটি নিয়ে আলোচনা করব। তাহলে চলে যাই। এই অসুস্থতাটার নামটি হচ্ছে কি? থ্যালাসেমিয়া। এই অসুস্থতাটি হচ্ছে থ্যালাসেমিয়া, যেটা জন্মগতভাবেই শিশু মা বাবার কাছ থেকে পেয়ে থাকে। তাহলে চলো প্রথমে দেখে নেই থ্যালাসেমিয়া কি। থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। তোমাদের সবকিছু স্ক্রিনে লেখা ক্লিয়ার আসছে তো? শব্দ ক্লিয়ার শুনতে পাচ্ছ তো? আমাকে রেসপন্স কমেন্টে তোমরা জানাবে, আমাকে কমেন্টে জানাবে তোমাদের সবকিছু ক্লিয়ার আসছে কিনা। আচ্ছা, তাহলে দেখো, থ্যালাসেমিয়া রক্তে লোহিত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম। এই রোগে লোহিত রক্তকণিকাগুলো নষ্ট হয়, ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে। আর এই রোগ বংশ পরম্পরায় হয়ে থাকে, বংশগত রোগ, এটা একেবারে জেনেটিক্যালি। লোহিত রক্তকোষ, এখন কিভাবে এই থ্যালাসেমিয়া রোগটা হয় সেইটা একটু আমরা জানি। আমাদের লোহিত রক্তকণিকা আমরা পড়ে আসছি, আমাদের লোহিত রক্তকোষে দুই ধরনের প্রোটিন দিয়ে আমাদের লোহিত রক্তকোষ তৈরি। হ্যাঁ, একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন, আরেকটি হচ্ছে বিটা গ্লোবিউলিন। থ্যালাসেমিয়া হয় লোহিত রক্তকোষে এই দুইটি প্রোটিনের, আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন। আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন এই দুইটি কোষে, লোহিত রক্তকোষের এই দুইটি প্রোটিনের জিন যদি নষ্ট হয়ে যায় তাহলে হয়, যার ফলে ত্রুটিপূর্ণ লোহিত রক্তকোষ উৎপাদিত হয়। আর দু ধরনের জিনের সমস্যার জন্য থ্যালাসেমিয়া আবার দু ধরনের দেখা যায়। আলফা গ্লোবিউলিনের সমস্যা হলে আলফা থ্যালাসেমিয়া, আর বিটা গ্লোবিউলিনের যদি সমস্যা হয় জিনের, তাহলে বিটা থ্যালাসেমিয়া। যা আলফা থ্যালাসেমিয়া ও বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া রোগ তখনই হয় যখন আলফা গ্লোবিউলিন তৈরির জিন অনুপস্থিত থাকে কিংবা ত্রুটিপূর্ণ হয়। এ ধরনের রোগ দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীন ও আফ্রিকার জনগণের মাঝে বেশি দেখা যায়। একইভাবে বিটা থ্যালাসেমিয়া তখনই হয় যখন বিটা গ্লোবিউলিন প্রোটিন উৎপাদন ব্যাহত হয়, আর বিটা থ্যালাসেমিয়াকে কুলির থ্যালাসেমিয়াও বলা হয়। এ ধরনের রোগ ভূমধ্যসাগরীয় এলাকাবাসীদের মাঝে বেশি দেখা গেলেও কিছু পরিমাণ আফ্রিকান, আমেরিকান, চীন এবং এশিয়াবাসীদের মধ্যেও দেখা যায়। আর আমাদের দেশেও কিন্তু অনেক থ্যালাসেমিয়া রোগী আছে, আর এই রোগটা কিন্তু প্রকোপ এখন অনেক বেড়ে যাচ্ছে, এই থ্যালাসেমিয়া রোগের প্রকোপ, কারণ অনেকেই আছে ক্যারিয়ার, বাহক। আমরা এটা বুঝে নিব বাহকটা কি আর রোগটা কাদের হয়। আচ্ছা, তাহলে চীন এবং এশিয়াবাসীদের মধ্যেও এটা দেখা যায়। আমরা একটা জানলাম যে জিনের প্রাপ্তির উপর দুই ধরনের, একটা হচ্ছে তোমার আলফা, আর একটা হচ্ছে মানে দু ধরনের জিনের সমস্যায় দেখা দেয়, একটা আলফা আর একটা বিটা। এখন জিনের প্রাপ্তির উপর নির্ভর করে থ্যালাসেমিয়াকে আবার দু ধরনের দেখা যায়, একটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর, আরেকটা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া মাইনর। এখন এই কথাটা আমার শিক্ষার্থী বন্ধুরা বুঝবে, থ্যালাসেমিয়া মেজর যারা, তারা রোগের লক্ষণ প্রকাশ করে, অর্থাৎ তারা থ্যালাসেমিয়া রোগী, তাদেরকে চিকিৎসা নিয়েই বেঁচে থাকতে হয়। আর থ্যালাসেমিয়া মাইনর যারা, তারাই হচ্ছে ক্যারিয়ার, মানে তারা অসুস্থ না, তারা আমাদের মতো সুস্থ, কিন্তু তারা ক্যারিয়ার, পরবর্তী বংশধরে তাদের মাধ্যমে আবার থ্যালাসেমিয়া রোগ নিয়ে শিশু জন্মগ্রহণ করতে পারে। এখন এটা কিভাবে হয় সেটা আমরা একটু জেনে নেই। থ্যালাসেমিয়া মেজরের বেলায় শিশু তার বাবা ও মা দুজনের কাছ থেকেই
থ্যালাসেমিয়া জিন পেয়ে থাকে। এই কথাটা একটু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝো। যদি এই মেজর থ্যালাসেমিয়া মেজর মানে যে শিশুটি থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মেছে, তার বাবা এবং মা দুজনেই ক্যারিয়ার ছিল, মানে বাহক ছিল, কিন্তু তাদের অসুস্থতা ছিল না, তারা আমাদের মতোই সুস্থ ছিল। সেই সুস্থ বাবা মা যারা বাহক ছিল, তাদের মাধ্যমে যখন যে শিশুটি পৃথিবীতে আসে, সে হয়ে যায় থ্যালাসেমিয়া মেজর। তাহলে খেয়াল করো, থ্যালাসেমিয়া মেজরের বেলায় শিশু তার বাবা ও মা দুজনের কাছ থেকেই থ্যালাসেমিয়া জিন পেয়ে থাকে। আর থ্যালাসেমিয়া মাইনরের বেলায় শিশু থ্যালাসেমিয়া জিন তার বাবা অথবা মায়ের কাছ থেকে, মনে করো মায়ের থ্যালাসেমিয়া জিনটা আছে, অর্থাৎ সে ক্যারিয়ার, অসুস্থ না, কিন্তু বাবার নেই, তাই শিশুটি মায়ের জিনটা পেয়েছে, কিন্তু বাবার নেই বলে সে আর থ্যালাসেমিয়া মেজর হয়নি, সেও মায়ের মতো বাহক হবে, মাইনর। বুঝতে পেরেছি? মেজর হলে অসুস্থ আর মাইনর হলে ক্যারিয়ার, বাহক। তাহলে থ্যালাসেমিয়া মাইনরের বেলায় শিশু থ্যালাসেমিয়া জিন তার বাবা অথবা যে কোনো একজনের কাছ থেকে পাবে, বাবা অথবা মায়ের কাছ থেকে পেয়ে থাকে। এ ধরনের শিশুরা থ্যালাসেমিয়ার কোনো উপসর্গ দেখায় না, তারা থ্যালাসেমিয়া জিনের বাহক হিসেবে কাজ করে এবং পরবর্তী বংশধরে গিয়ে তাদের মাধ্যমে আবার থ্যালাসেমিয়ার ক্যারিয়ার অথবা থ্যালাসেমিয়া রোগ নিয়ে শিশু জন্মগ্রহণ করবে পরবর্তী বংশধরে। তাহলে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখে নেই, ওই যে আমরা সন্তানের লিঙ্গ নির্ধারণ যেভাবে আমরা দেখেছি, ঠিক সেইভাবেই চিত্রের মাধ্যমে আমরা থ্যালাসেমিয়া মেজর এবং মাইনর কিভাবে হয়, অর্থাৎ কে অসুস্থ হবে আর কে সুস্থ শিশু হবে আর কে বাহক হবে, সেটা আমরা একটু দেখে নিই। তাহলে চলো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে আনএফেক্টেড ক্যারিয়ার ফাদার, তার মানে কি, মানে সুস্থ বাবা কিন্তু বাহক, সে থ্যালাসেমিয়া জিন বহন করছে কিন্তু সুস্থ, ক্যারিয়ার, ক্যারিয়ার মানেই সুস্থ। তারপর দেখো আনএফেক্টেড ক্যারিয়ার মাদার, মানে সুস্থ মা কিন্তু জিনের বাহক, তারা দুজনেই জিনের বাহক। এখন দৈবক্রমে মাও জিনের বাহক, বাবাও জিনের বাহক হয়ে গেছে। হ্যাঁ, থ্যালাসেমিয়া জিনের বাহক হয়ে গেছে মাও বাবাও, কিন্তু তারা জানতো না। এই কথা নিয়ে আমি একটু পরে এই প্রসঙ্গে কথা বলবো। তাহলে দেখো আনএফেক্টেড মাদার, আনএফেক্টেড ফাদার, অর্থাৎ তারা সুস্থ কিন্তু তারা জিনের বাহক, মাও বাবাও। এখন এই জিনের বাহক যখন একসাথে হয়ে যায়, তখন কিন্তু 4/1 মধ্যে অসুস্থ শিশু জন্মাবে, বাহক জন্মাবে 2 ভাগ এবং 1 ভাগ সুস্থ হতে পারে, আবার নাও হতে পারে। তাহলে কিভাবে হয় চলো আমরা দেখি। এই যে এখানে ক্যাপিটাল আর স্মল আর, এখানে ক্যাপিটাল আরটি হচ্ছে সুস্থ জিন আর স্মল আরটি হচ্ছে থ্যালাসেমিয়া জিন, আমরা বুঝে নিব। এখানে মায়েরও ক্যাপিটাল আরটি হচ্ছে সুস্থ জিন আর স্মল আরটি হচ্ছে থ্যালাসেমিয়া জিন। তাহলে আমরা কিন্তু ক্রস কম্বিনেশনটা জেনেছি। এখন আমরা দেখি, এই যে দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কম্বিনেশন হবে, এই আর এর সাথে এই আর এর, এই আর এর সাথে এই স্মল আর এর, তারপরে এই স্মল আর এর সাথে এই ক্যাপিটাল আর এর, এই স্মল আর এর সাথে এই স্মল আর এর। এখন দেখো ক্যাপিটাল আর এটা এর সাথে এই ক্যাপিটাল আর এর কম্বিনেশন হয়েছে, তাহলে দুটোই কিন্তু ক্যাপিটাল আর, তার মানে কি সুস্থ শিশু। মাও ক্যারিয়ার ছিল, বাবাও ক্যারিয়ার ছিল, কিন্তু যে শিশুটা জন্মেছে সে কিন্তু জিন পায়নি, থ্যালাসেমিয়া জিনটা পায়নি, সে ক্যাপিটাল আর, তাই সে সুস্থ শিশু। কিন্তু এখানে দেখো ক্যাপিটাল আর তার সাথে এই যে স্মল আর, দেখো ক্যাপিটাল আর এর সাথে স্মল আর হয়ে গেছে, তার মানে মা বাবার মতো ক্যারিয়ার হয়ে গেছে, মানে সে সুস্থ, এই শিশুটা সুস্থ কিন্তু বাহক, থ্যালাসেমিয়া জিনের বাহক। আবার দেখো এখানে এই ক্যাপিটাল আর এর সাথে তোমার এই স্মল আর এর কম্বিনেশন, এই শিশুটাও মা বাবার মতো দেখো অসুস্থ না, সুস্থ কিন্তু বাহক হয়ে গেছে, থ্যালাসেমিয়া জিনের বাহক। কারণ কেন, ওই যে স্মল আর, থ্যালাসেমিয়া জিনটা আছে তার কাছে, সে বাহক, ক্যারিয়ার, তার পরবর্তী বংশধরে কিন্তু আবার তার মাধ্যমে যাবে। এখন দেখো এই স্মল আর আর এই স্মল আর এর কম্বিনেশনে দুটাই হয়েছে স্মল আর। ওই যে বলেছিলাম যে বাহক মা বাবার মাধ্যমে যদি সন্তান একেবারেই, সে দুটেই স্মল আর, দুটেই তার থ্যালাসেমিয়া জিন হয়ে গেছে, তাই এই শিশুটি হচ্ছে এফেক্টেড, অর্থাৎ একেবারে থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মেছে। তাহলে তোমরা কিন্তু বুঝতে পারলে, যখন মা এবং বাবা দুইজনই বাহক থাকবে এবং তাদের থেকে যে শিশুটা থ্যালাসেমিয়া নিয়ে, অসুস্থতা নিয়ে, জিন নিয়ে জন্মাবে, সেটাই হবে মেজর। তাহলে এ হচ্ছে থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া মেজর, আর এই শিশু দুটা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর, কারণ তারা মা বাবা থেকে পেয়েছে জিনটা, কিন্তু তারা
অসুস্থ না, সুস্থ, কারণ তাদের ক্যাপিটাল আর আছে, সুস্থ জিন আছে। আর এই শিশুটা দুটাই সুস্থ জিন পেয়েছে, কোনো থ্যালাসেমিয়া জিন পায়নি, তাই সে সম্পূর্ণ সুস্থ। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম, যদি ক্যারিয়ার মা বাবার মাধ্যমে যে শিশুটা অসুস্থ আসবে, মানে দুটা জিনই পেয়ে যাবে, সেই হবে অসুস্থ, থ্যালাসেমিয়া জিন নিয়ে জন্মাবে। তাহলে এই যে থ্যালাসেমিয়া, এই থ্যালাসেমিয়ার লক্ষণ কি? লক্ষণ হচ্ছে তীব্র থ্যালাসেমিয়ার কারণে জন্মের আগেই মায়ের পেটে শিশুর মৃত্যু হতে পারে। আর থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশুরা জন্মের প্রথম বছরেই জটিল রক্তশূন্যতা রোগে ভোগে থাকে এবং ওদেরকে দেখা যায় 1 সপ্তাহ, 2 সপ্তাহ কিংবা 1 মাস কিংবা 2 মাস কিংবা 3 মাস পর পর রক্ত পরিবর্তন করে বেঁচে থাকতে হয়। আর এই থ্যালাসেমিয়া অসুস্থ যে শিশুরা, তারা অনেক জটিলতায় ভোগে, নানা কমপ্লেক্সে ভোগে, অনেক অসুস্থতা নিয়ে তাদের মধ্যে থাকতে হয়। আবার এরা কোনো লৌহ সমৃদ্ধ খাবারও খেতে পারে না, কারণ লৌহ সমৃদ্ধ খাবার খেলে এদের বিভিন্ন অঙ্গে ব্লাড ক্লট হয়ে জমে গিয়ে বিভিন্ন অঙ্গের ক্ষতি সাধন করে। আর এদের বিভিন্ন মানে থ্যালাসেমিয়া এফেক্টেড যে শিশু, তারা যকৃৎ এদের নষ্ট হয়ে যায়, প্রায় জন্ডিস, অগ্নাশয় এগুলো নষ্ট হয়ে ডায়াবেটিস এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। আর এই থ্যালাসেমিয়া খুবই দুঃখজনক ব্যাপার হলো, এই থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মানো শিশুরা 30 বছরের বেশি সময় পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। 30 বছরের বেশি সময় বেঁচে থাকার সম্ভাবনা এদের কম। আর এদের সমস্যা যখন একবার শুরু হয়, এগুলো সহসাই আরোগ্য হয় না। তাই আমরা যে কথা বলবো, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছোট থেকেই তো জেনে যাবা, তোমরা পড়েও জানবা, বুঝবে যে এই জন্য ফ্যামিলিতে আত্মীয়তার মধ্যে কখনো আত্মীয় করতে নেই। যেমন চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই বোনদের মধ্যে কখনোই সম্পর্ক করতে নেই, কারণ তখন ওই জিনের প্রাপ্তি যখন দেখা যেতে পারে, বাহক থেকে যেতে পারে, কেউ হয়তো জানে না, কিন্তু সেই বাহকের মাধ্যমে নেক্সট জেনারেশনে যে শিশুগুলো আসবে তার মধ্যে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ প্রকাশ পেতে পারে। সেই জন্য মেডিকেল সায়েন্সে বলা হয় যে আত্মীয়তার মধ্যে আত্মীয়তার বন্ধন মোটেই করা উচিত নয়। তাহলে আমরা আমাদের এই অধ্যায়ে জিন সংশ্লিষ্ট বিষয়গুলো জানলাম। এখন যে টপিকসে আমরা চলে যাব, সেই টপিকসটাও তোমরা খুব ভালো করেই এই সাথে সংশ্লিষ্ট, যেমন জেনেটিক্যালি সংশ্লিষ্ট বিষয়গুলোই তো, যেমন জৈব বিবর্তন, এই কথাটা আমরা জানি যে কি করে জীবের সৃষ্টি হয়েছে ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে আজকের এই প্রকৃতি, আজকের এই জীবনের উদ্ভব, এবং আগের যে প্রকৃতি সৃষ্টি হয়েছিল, যে জীবেরা সৃষ্টি হয়েছিল, ধীরে ধীরে পরিবর্তন হতে 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 আজকের এই পৃথিবী, এবং এই পৃথিবীতে যে জীবেরা আমরা আছি, সে সৃষ্টির শুরুতে কিন্তু এমন ছিল না। ধীর পরিবর্তন ঘটে 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 আজকের এই প্রকৃতিতে উদ্ভিদ এবং প্রাণীর এই যে অবস্থান, এটা এসেছে। এবং সেগুলো সেই বিষয়গুলো নিয়ে যারা আলোচনা করেছেন, গবেষণা করেছেন, সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা আসব। তাহলে চলে যাই সেই জৈব বিবর্তন তত্ত্বে, থিওরি অফ ইভলিউশন। শিক্ষার্থী বন্ধুরা, এই টপিকসগুলো আমরা কিন্তু একটু মনোযোগের সাথে পড়বো, একটু মনোযোগের সাথে আমাদের একটু খেয়াল করতে হবে। জৈব বিবর্তনটা কি, সে সম্পর্কে একটু চলো জেনে নেই। কয়েক হাজার বছর সময়ের ব্যাপকতায় জীব প্রজাতির পৃথিবীতে আবির্ভাব, আমি বলেছি তো, কয়েক হাজার বছর সময়ের ব্যাপকতায় আগে যা ছিল এখন কিন্তু তা নাই। ধীর পরিবর্তন ঘটে এখনকার পরিবেশ, এখনকার উদ্ভিদ প্রাণীর অনেকটা চেঞ্জ হয়েছে। তাহলে দেখো, কয়েক হাজার বছর সময়ের ব্যাপকতায় জীব প্রজাতির পৃথিবীতে আবির্ভাব ও টিকে থাকার জন্য যে পরিবর্তন ও অভিযোজন কথাটা তোমরা জানো, প্রকৃতির মাঝে নিজেকে খাপ খাইয়ে নিয়ে টিকে থাকা, সেটাই হচ্ছে অভিযোজন। ইংরেজিতে বলা হয় অ্যাডাপ্টেশন। তাহলে দেখো, আবার বলছি, কয়েক হাজার বছর সময়ের ব্যাপকতায় জীব প্রজাতির পৃথিবীতে আবির্ভাব ও টিকে থাকার জন্য যে পরিবর্তন ও অভিযোজন প্রক্রিয়া, তাকে জৈব বিবর্তন বা অর্গানিক ইভলিউশন বলে। জেনেটিক্যালি তো আমরা তৈরি হয়েই আসি বংশ পরম্পরায়, তারপর পরিবেশের সাথে টিকে যাওয়ার জন্য, পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য কিছু পরিবর্তন হয়, সেটাই হচ্ছে জৈব বিবর্তন তত্ত্ব। আমরা তাহলে দেখি, এই যে ইভলিউশন কথাটি তাহলে কোথা থেকে এসেছে। ল্যাটিন শব্দ ইভলভেরি থেকে ইভলিউশন শব্দটি এসেছে। ইংরেজ দার্শনিক ও শিক্ষাবিদ হার্বার্ট স্পেন্সার, আমরা এই কথাগুলো খেয়াল রাখবো আমাদের এমসিকিউর জন্য। হার্বার্ট স্পেন্সার, উনি প্রথম ইভলিউশন কথাটি ব্যবহার করেন। আমাদের কিন্তু এমসিকিউ কোশ্চেন হয়, ইভলিউশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে। ইভলভেরি এটি একটি ল্যাটিন শব্দ, এবং হার্বার্ট স্পেন্সার প্রথম ইভলিউশন কথাটি ব্যবহার করেন। আর
এই যে ইভলিউশন বা বিবর্তন, ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইনকে এই জৈব বিবর্তনের জনক বলা হয়, অর্থাৎ ফাদার অফ ইভলিউশন বলা হয়ে থাকে। এখন আমরা চলে যাব এই জৈব বিবর্তন তত্ত্বে কি করে জীবনের আবির্ভাব ঘটলো, জীবনের আবির্ভাব কিভাবে ঘটলো। তাহলে আমরা তো জানি প্রকৃতিতে পৃথিবীর যখন উদ্ভব হয়েছিল তখন কি হয়েছিল, আমাদের পৃথিবী একেবারে উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল। আগে পৃথিবীর কথাটা একটু বলে নেই। পৃথিবী উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল, ক্রমাগত তাপ বিকিরণ করে করে উত্তাপ কমে যাওয়ার ফলে ঘনীভূত হয়ে তরল অবস্থা প্রাপ্ত হয়। পরে এই পিণ্ডটি বাইরের দিক থেকে ক্রমশ ভিতরের দিকে কঠিন হতে থাকে এবং উদ্ভূত জলীয় বাষ্প থেকে মেঘের সৃষ্টি হয়। আর ওই রকম মেঘ থেকে বৃষ্টি হওয়ায় পৃথিবীর কঠিন যে বহিস্তরে জলভাগ অর্থাৎ সমুদ্রের আবির্ভাব ঘটে। আর একসময় সমুদ্রের পানিতেই প্রাণীর আবির্ভাব হয়। তোমরা কিন্তু ভাবিপ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে এই অধ্যায় মানে বিষয়টিতে তোমরা পৃথিবীর উদ্ভব সম্পর্কে কিন্তু ভালো করে পড়েছ। তাহলে সেই পৃথিবী উদ্ভবের পর সেখানে কি করে জীবনের আবির্ভাব ঘটলো সেটাকে আমাদের একটু জানতে হয় না। আমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি, আমরা মনে হয় এই ছবিটা চিনতে পারছি। আমি এই সম্পর্কে আলোচনায় কিন্তু বলবো, তোমরা হয়তো আগেই চিনে গেছো এটা কি, এটাও এই যে অরিজিন অফ লাইফ, উৎপত্তি কিভাবে হয়েছে জীবনের। আচ্ছা, তাহলে এখন চলে যাই জীবনের উৎপত্তিতে, জীবনের আবির্ভাবে। পৃথিবীতে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল সে সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। হ্যাঁ, তো অনেক জীবনের উৎপত্তি সম্পর্কে সবাই বলেছে যে সমুদ্রের পানিতে জীবনের উৎপত্তিটা হয়েছে, এই সম্পর্কে কারোই দ্বিমত নেই। এখন কিভাবে হয়েছে, কিভাবে জীব সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে বিজ্ঞানসম্মত যে অনুমান, এরকম প্রায় 260 কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কি ছিল, বিভিন্ন গ্যাসীয় উপাদান, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং জলীয় বাষ্প, এগুলো সব ছিল। নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল, আর কিন্তু কোনো অক্সিজেন ছিল না। আর অহরহ সেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটতো। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি ঘটতো এবং বজ্রপাতের ফলে ও অতি বেগুনি রশ্মির প্রভাবে এই যৌগ পদার্থগুলো মিলিত হয়ে আমাদের জীবনের যে অণু অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড উৎপন্ন করে। কি, অ্যামাইনো অ্যাসিড, জীবনের প্রথম অণু অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড উৎপন্ন করে। আর এই যে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড এগুলো মিলিত হয়ে উৎপন্ন করে কি, নিউক্লিয় প্রোটিন অণুর সৃষ্টি করে। আর সেই নিউক্লিয় প্রোটিন, আমি কিন্তু নিউক্লিয় প্রোটিনে চলে গেছি, তাহলে এটা কি তোমরা কিন্তু জানতেই পারছো। নিউক্লিয় প্রোটিন অণুগুলো ক্রমে নিজেদের প্রতিরূপ গঠনের অর্থাৎ রেপ্লিকেশন, নিজের অনুরূপ তৈরি করতে পারে। প্রতিরূপ কে সেটা আমি কিন্তু বলেই দিই, তাহলে ডিএনএ, তাই না, ক্ষমতা অর্জন করে এবং জীবনের সূত্রপাত ঘটায়। আর পৃথিবীর উৎপত্তি এবং তার ধারাবাহিকতায় জীবনের উৎপত্তির ঘটনা প্রবাহকে বলে রাসায়নিক বিবর্তন বা অভিব্যক্তি। এখন দেখো, ধারণা করা হয় প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড সহযোগে সৃষ্টি হয় নিউক্লিয় প্রোটিন। আর এই নিউক্লিয় প্রোটিন থেকে সৃষ্টি হয় প্রোটোভাইরাস। এই যে নিউক্লিয় প্রোটিন থেকেই তৈরি হয় কি, প্রোটোভাইরাস, এবং তা থেকে সৃষ্টি হয় ভাইরাস। আর ভাইরাস এমন একটা অবস্থা নির্দেশ করে যা জীব এবং জ্বরের মধ্যবর্তী অবস্থা। আমরা কিন্তু জানি ভাইরাস জীবেরও লক্ষণ প্রকাশ করে, ভাইরাস জ্বরেরও লক্ষণ প্রকাশ করে। এরপর সম্ভবত উদ্ভিদ হয় কার, ভাইরাসের পরে ব্যাকটেরিয়ার, এবং আরও পরে সৃষ্টি হয় প্রোটোজোয়া। ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস আদি প্রকৃতির, তাই এদেরকে আদিকোষ বলা হয়। পরে প্রোটোজোয়াদের দেহে দেখা গেল সুগঠিত নিউক্লিয়াস। আর কিছু এককোষী জীবদেহ সৃষ্টি হলো যেখানে ক্লোরোফিলের ফলে ক্লোরোফিল উৎপন্ন হয়, এবং একদিকে যেমন এরা ক্লোরোফিল উৎপন্ন হয় বলে খাদ্য সংশ্লেষ করে, তেমনি খাদ্য সংশ্লেষের উপজাত হিসেবে বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন ত্যাগ করে। তখন সবাত শ্বসনকারী জীবদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং উদ্ভব হয় এককোষী এবং বহুকোষী জীব। তাহলে সেই চিত্রটা আমরা দেখি, এককোষী এবং বহুকোষী জীব। এরপর একদিকে উদ্ভিদ ও অপরদিকে প্রাণী, দুইটি ধারায়, একদিকে উদ্ভিদ অপরদিকে প্রাণী, দেখতেই পাচ্ছ, একদিকে উদ্ভিদ অপরদিকে প্রাণী, এই দুটি ধারায় জীবের অভিব্যক্তি বা বিবর্তন শুরু হয়। জীবনের উদ্ভব তথা রাসায়নিক বিবর্তনের আরও কিছু সম্ভাব্য ব্যাখ্যা এরকম আছে, তবে এটাই হচ্ছে মোটামুটি গ্রহণযোগ্য ব্যাখ্যা। এখন আমরা চলে যাব এই জীবনের উদ্ভব, ব্যাখ্যা, পৃথিবীর আবির্ভাব, এগুলো বিষয় নিয়ে পরবর্তীতে যে মতবাদ ব্যাখ্যা করেছেন বিবর্তনের, সেই বিবর্তনের ব্যাখ্যায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন তার সম্পর্কে আগে একটু জেনে নেই। আমরা দেখতে পাচ্ছি কাকে, সেই বিবর্তনের জনক চার্লস রবার্ট ডারউইনকে, তাই না। উনি চার্লস রবার্ট ডারউইন, উনি 1809 থেকে 1882 হচ্ছে
এই চার্লস রবার্ট ডারউইনের জীবনকাল। তাহলে এই চার্লস রবার্ট ডারউইন উনি একজন ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী ছিলেন। তিনি ইংল্যান্ডের স্ট্রাসবেরি শহরে জন্মগ্রহণ করেন। 1859 সালে প্রকাশিত অরিজিন অফ স্পিসিস বা মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থে তিনি জৈব বিবর্তন সম্পর্কে তার সুচিন্তিত ও জোরালো মতবাদ প্রকাশ করেন। আমরা জানবো, তার সম্পর্কে কিন্তু জানতে হবে, এগুলো এমসিকিউ কোশ্চেনও কিন্তু আমাদের হয়। এই মতবাদ প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ডারউইনবাদ নামে পরিচিত। ডারউইনিজম কি বা ডারউইনের মতবাদটি লিখো, আমরা কিন্তু জানবো তার সম্পর্কে। এখন ডারউইন যে মতবাদ, তার যে মতবাদ তিনি প্রকাশ করেছিলেন অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থে, সেই মতবাদগুলো সম্পর্কে আমরা জানি। চলো একটু আমরা দেখে নিই তিনি কি কি মতবাদ দিয়ে গেছেন তার এই বইটিতে, বিখ্যাত বই। তাহলে দেখো ডারউইনের মতবাদ, তার মতবাদের মধ্যে আছে অত্যধিক হারে বংশবৃদ্ধি, খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা, অস্তিত্বের জন্য সংগ্রাম। আমরা একটু ইংলিশগুলো দেখবো। অত্যধিক হারে বংশবৃদ্ধি মানে প্রডিগ্যালিটি অফ প্রোডাকশন, খাদ্য বাসস্থানের সীমাবদ্ধতা, লিমিটেশন অফ ফুড অ্যান্ড স্পেস, অস্তিত্বের জন্য সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এই অস্তিত্বের জন্য সংগ্রাম আবার দুই ধরনের হয়, আন্তঃপ্রজাতিক সংগ্রাম এবং অন্তঃপ্রজাতিক সংগ্রাম। আর তারপরে আছে পরিবেশের সঙ্গে সংগ্রাম, স্ট্রাগল উইথ এনভায়রনমেন্ট। এগুলো সব সম্পর্কে আমরা একটু জানবো বিস্তারিত। তারপরে আছে প্রাকৃতিক নির্বাচন। তাহলে চলো আমরা প্রথমেই দেখে নেই অত্যধিক হারে বংশবৃদ্ধি, জীবের অত্যধিক হারে বংশবৃদ্ধি। এখানে দেখতে পাচ্ছ যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো কি শার্ক এখানে আমরা দেখতে পাচ্ছি, অনেক অত্যধিক হারে, যেমন যে কোনো স্যামন ফিশ, যে কোনো মাছের বংশবৃদ্ধি আমরা দেখতে পাই। তাহলে দেখো ডারউইনের মতে অত্যধিক হারে বংশবৃদ্ধি করাই জীবের সহজাত বৈশিষ্ট্য, এটা ন্যাচারাল আচরণ, সহজাত বৈশিষ্ট্য। এর ফলে জ্যামিতিক এবং গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটি সরিষা গাছ থেকে বছরে প্রায় তোমার যদি 7,30,000টি বীজ জন্মায়, তাহলে এইরকম 7,30,000টি বীজ থেকে কিন্তু 7,30,000টি সরিষা গাছ আমরা পেতে পারি। আবার একটি স্যামন মাছ প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পারে। ডারউইনের মতে একজোড়া হাতি থেকে উদ্ভূত সকল হাতি বেঁচে থাকলে 750 বছরে হাতির সংখ্যা হবে 1,90,00,000 মতো। তাহলে অত্যধিক হারে জনসংখ্যা বৃদ্ধি অর্থাৎ বংশবৃদ্ধির ফলেই এই যে বিবর্তন, এই বিবর্তনগুলো ঘটছে। আচ্ছা, তারপরে দেখো সীমিত খাদ্য ও বাসস্থান, খাদ্য বাসস্থানের সীমাবদ্ধতা। এটা যেমন ভূপৃষ্ঠের আয়তন আর সীমাবদ্ধ, যেমন আমাদের বাংলাদেশের আয়তন যতটুকু, তার মধ্যে যদি আমাদের জনসংখ্যা এমনিতেই কিন্তু আমরা বেশি আছি, এখন আরও যদি বেশি হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের বাসস্থান এবং খাদ্যের সীমাবদ্ধতা দেখা দিবে, তখন আমাদের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হবে। তাহলে এখানে ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ হয়, জীবের বাসস্থান এবং খাদ্য সীমিত, তাই না? খাদ্য সীমিত। এরপরে 3 নম্বর পয়েন্ট আছে কি দেখি, অস্তিত্বের জন্য সংগ্রাম। এখন অস্তিত্বের জন্য সংগ্রামে এখানে দেখো জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে, জীবের জ্যামিতিক এবং গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং খাদ্য বাসস্থান সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতায় নামতে হয়, স্ট্রাগল করতে হয়, যুদ্ধে নামতে হয়। হ্যাঁ, তখন দেখা যায় এক প্রজাতি আরেক প্রজাতিকে ধরে খায়, এমনকি একই প্রজাতি আরেক প্রজাতিকে ধরে খেয়ে বেঁচে থাকে। তাহলে এই অস্তিত্বের জন্য সংগ্রাম আমরা দুটি দেখতে পাই, একটি হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম অর্থাৎ ইন্টার স্পেসিফিক স্ট্রাগল। আবার বলছি, আন্তঃপ্রজাতিক সংগ্রাম অর্থাৎ ইন্টার স্পেসিফিক স্ট্রাগল। এই ইন্টার স্পেসিফিক স্ট্রাগল এটা হচ্ছে যেমন ব্যাঙ কীটপতঙ্গ খায়, তা ব্যাঙ কিন্তু আলাদা প্রজাতি আর কীটপতঙ্গ আলাদা প্রজাতি, কিন্তু ব্যাঙ খাচ্ছে কীটপতঙ্গ, সেই ব্যাঙটাকে ধরে খাচ্ছে সাপ। একটা প্রজাতি আরেকটা প্রজাতিকে ধরে খাচ্ছে। দেখো আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি, একটি জেব্রা, তাকে ধরে খাচ্ছে কে? একটি হায়েনা। তাহলে এখানে হায়েনা এক প্রজাতি, জেব্রা আরেক প্রজাতি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক প্রজাতি আরেক প্রজাতিকে ধরে খেয়ে নিচ্ছে জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্যে। তাহলে এইটা হচ্ছে যখন নাকি ভিন্ন ধরনের দুটি প্রজাতির মধ্যে সংগ্রাম হবে, ভিন্ন ধরনের দুটি প্রজাতির মধ্যে যখন সংগ্রাম, তখনই হবে সেটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম অর্থাৎ ইন্টার স্পেসিফিক স্ট্রাগল। আর যখন একই প্রজাতির মধ্যে সংগ্রাম হবে, এই যে একই প্রজাতি, দেখো দুটা হরিণ তারা নিজেদের মধ্যে সংগ্রাম করছে বেঁচে থাকার জন্যে, তখন সেটাকে বলা হয় অন্তঃপ্রজাতিক সংগ্রাম অর্থাৎ ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল।
এগুলো কিন্তু আমরা মনে রাখবো, পরীক্ষায় কিন্তু আসে, খুব আসে। তাহলে একই প্রজাতির বিভিন্ন সদস্যদের খাদ্য এবং বাসস্থান একই রকমের হওয়ায় এদের সদস্য সংখ্যা যদি বৃদ্ধি পায়, তখন এরা নিজেদের মধ্যে বেঁচে থাকার জন্য, খাদ্য নিয়ে বেঁচে থাকার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। আর এটাই হলো অন্তঃপ্রজাতিক সংগ্রাম, অর্থাৎ ইন্ট্রাস্পেসিফিক স্ট্রাগল। এরপরে আছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। যেমন আমাদের কিছুদিন আগেও একটি ঝড়, বড় ধরনের ঝড় হয়ে গেল, তাই না? তার আগেও হয়েছে। আমাদের বাংলাদেশ তো প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ, সারা বিশ্বই প্রাকৃতিক দুর্যোগ প্রবণ, তবে আমাদের বাংলাদেশ ভৌগোলিক কারণে হয়তো বা আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগটা একটু বেশি হয়ে থাকে। তাহলে দেখতেই পাচ্ছ পরিবেশের সাথে প্রাকৃতিক দুর্যোগের পরেই কিন্তু আমরা বেঁচে থাকার জন্য সংগ্রাম করে সব কিছু ঠিক করে নিতে পারি, তাই না? তাহলে সেটাই হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম, আমরা কিন্তু চিত্রে দেখতেই পাচ্ছি। তাহলে দেখো, বন্যা, খরা, ঝড় ঝঞ্ঝা, বালিঝড়, ভূমিকম্প, অগ্নুৎপাত এ ধরনের প্রতিকূল পরিবেশ জীবের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে দেয়, তাই না? সুতরাং জীবকে তার অস্তিত্ব বজায় রাখার জন্য, আমরা আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য প্রতিনিয়ত এইসব প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম করে চলি, তাই না? আর যে প্রাণীগুলো এই পরিবেশে টিকে থাকতে পারে, এই প্রতিকূল পরিবেশে সংগ্রাম করে, মানুষ সহ যে প্রাণীগুলো, যে উদ্ভিদগুলো এই প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে টিকে থাকতে পারে, তারাই কিন্তু বেঁচে থাকে। আর যারা টিকে থাকতে পারে না, তারা কিন্তু কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। এটাই হলো পরিবেশের সঙ্গে সংগ্রাম। এরপরের পয়েন্টে আমরা চলে যাই, প্রাকৃতিক নির্বাচন, অর্থাৎ ন্যাচারাল সিলেকশন। ডারউইন এই তত্ত্বের যে প্রতিপাদ্য দিয়েছেন সেটা হচ্ছে যে অনুকূল, অর্থাৎ তোমার অভিযোজনমূলক প্রকরণ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা ভোগ করে থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন। আর অনুকূল প্রকরণ সমন্বিত জীবেরা প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়ে তুলনামূলকভাবে বেশি সংখ্যায় বেঁচে থাকতে পারে এবং অত্যধিক হারে বংশ বিস্তার করে থাকে। অপরদিকে প্রতিকূল প্রকরণ সম্পন্ন, এই কথাটা একটু আমি বলি, প্রতিকূল বলতে অনুকূল বলতে কি, যারা প্রকৃতির সঙ্গে, এই যে একটু আগে বললাম ঝড় ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস, এরকম প্রকৃতির পরিবর্তিত পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে, অর্থাৎ অভিযোজন গুণ সম্পন্ন করে নিয়ে টিকে থাকতে পারে, তারাই প্রকৃতির নির্বাচনে জয়ী হয়। অর্থাৎ প্রকৃতি তাদেরকে সিলেকশন করে নেয়, নির্বাচন করে নেয়। আর যে সমস্ত প্রাণী এবং উদ্ভিদেরা প্রকৃতির সাথে খাপ খাইয়ে নিয়ে অভিযোজন গুণ সম্পন্ন হয়ে টিকে থাকতে পারে না, তাদেরকে প্রকৃতি কি করে? নির্বাচন করে না। তাদেরকে প্রকৃতি তোমাদের বঞ্চিত, কি বলবো, যে বাদ দিয়ে দেয় প্রকৃতির সিলেকশন থেকে বাদ দিয়ে দেয়। তখন তারা প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যায়। তো এটাই হচ্ছে ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ যোগ্যতমের জয়। যারা প্রকৃতিকে জয় করে টিকে থাকতে পারবে, তারাই প্রকৃতিতে টিকে থাকে। তাহলে এরকম তিনটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো, এই কালারটা যেটাকে বলা হয় টেন কালার, এটা আমাদের গায়ের রঙের কালার। আর এই মাটিটাও দেখা যাচ্ছে কালচে, অর্থাৎ তোমার একেবারে ধূসর রঙের। আর এইখানে এই মাইসগুলো দেখতে পাচ্ছ কালো রঙের, ধূসর রঙের, মাটির সাথে মিশে থাকছে। এইগুলো মাটির সাথে রংটা মিশে থাকছে, অর্থাৎ প্রকৃতির সাথে মিশে থাকছে। কিন্তু এই রংটা টেন কালার, যেটা মেটে রং হওয়াতে এরা, দেখো এই পাখি এদেরকে দেখতে পাচ্ছে খুব ভালোভাবে। এরা প্রকৃতির সাথে অভিযোজন গুণ সম্পন্ন হয়নি। তাই পাখি কি করছে? এখানে দেখো, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটি ছিল। পাঁচটির মধ্যে কিন্তু অলরেডি চারটি নিয়ে নিয়েছে, এখানে অলরেডি দুটি আছে। আর এরা কিন্তু তিনটি ছিল, এখানেও কিন্তু তিনটি ছিল, দেখো। কিন্তু এই যে দুটি আছে, এখানে দুটি আছে, এরা নিজেদের মধ্যে বংশ বিস্তার করতে পারেনি। এক পর্যায়ে দেখা যাবে এরাও বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু এই তিনটি থেকে এরা যেহেতু প্রকৃতির সাথে অভিযোজন গুণ সম্পন্ন হয়ে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে, তাই এরা বংশ বিস্তারের মাধ্যমে প্রকৃতিতে নিজেদের বংশধারাকে অব্যাহত রেখে প্রকৃতিতে টিকে আছে, অর্থাৎ প্রকৃতিকে তারা জয় করে নিয়েছে। আমরা কি বুঝতে পারলাম? তাহলে এটাই হলো ন্যাচারাল সিলেকশন। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রজাতির টিকে থাকায় বিবর্তনের গুরুত্ব কিন্তু বুঝতে পারলাম, তাই না? তাহলে প্রজাতির টিকে থাকায় বিবর্তনের গুরুত্ব, এই বিষয়টা কিন্তু আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে। বিবর্তনের মাধ্যমে নতুন প্রজাতির উদ্ভবকালে দেখা যায় অনেক প্রজাতি কালের গর্ভে হারিয়ে যায়। আমি একটু আগেই দেখালাম, কারণ তারা প্রকৃতির নির্বাচনে জয়ী হতে পারে না, তারা বিলুপ্ত হয়ে যায়। তো উদাহরণ হিসাবে ডাইনোসরের কথাটা একটু বলি।
যেমন ডাইনোসর দেখা গেছে যে সময়ের সাথে যে প্রজাতিটি টিকে থাকার ক্ষমতা যত বেশি, সে বিবর্তনের আবর্তে তত বেশি দিন টিকে থাকতে পারে। অর্থাৎ যে পরিবেশ, জীবন প্রবাহ, জনমিতির মানদণ্ডে বিবর্তনে যে যত বেশি খাপ খাওয়াতে পারে, সে প্রজাতিটি টিকে থাকবে। তাহলে এই যে ডাইনোসর, সে বিবর্তনের সাথে ধীরে ধীরে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেনি, অভিযোজন গুণ সম্পন্ন হতে পারেনি, সেই জন্য ডাইনোসর এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে বিবর্তন যে শুধু প্রকৃতির কোলে ঘটে তা কিন্তু না, গবেষণাগারে পরীক্ষামূলকভাবেও বিবর্তন ঘটানো সম্ভব হয়, এটিও বিবর্তনের বাস্তবতার প্রমাণ। তাহলে আমরা কিন্তু বুঝতেই পারলাম, প্রকৃতিকে জয় করে যেসব প্রজাতি টিকে আছে তারা বংশ পরম্পরায় তাদের বংশধর সৃষ্টির মাধ্যমেই এই পৃথিবীতে টিকে আছে, এবং প্রকৃতির ধীর পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে অভিযোজন গুণ সম্পন্ন করে এই পৃথিবীতে তারা পৃথিবীকে জয় করে নিয়েছে এবং নিজেদের বংশধারা, বংশ পরম্পরায় টিকিয়ে রাখছে। আর যারা পারেনি তারাই পরিবেশ থেকে, প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে প্রজাতির টিকে থাকায় বিবর্তনের গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ আমরা কিন্তু দ্বাদশ অধ্যায় সম্পূর্ণ করলাম আমরা। তো আমাদের এই অধ্যায় সম্পূর্ণ হলো। আর আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শেষের দিকের অধ্যায়গুলোর মধ্যে এখন মনে হয় রয়েছে আর দুটি অধ্যায়, ত্রয়োদশ এবং চতুর্দশ অধ্যায়। ইনশাল্লাহ যদি স্কুল খুলে যায়, যদি আমাদের পরিবেশ স্বাভাবিক হয়ে যায়, তাহলে তা আমরা ক্লাসরুমেই সেই ক্লাস নিয়ে আসব। আর যদি পরিবেশ এইরকম থাকে, আবারও যদি আমাদের অনলাইন ক্লাসে আসতে হয়, তাহলে ইনশাল্লাহ আমরা যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে ইনশাল্লাহ ত্রয়োদশ কিংবা চতুর্দশ অধ্যায় নিয়ে তোমাদের মাঝে আসব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিয়ে যাবে। কারণ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর আমি বলবো, শুধু পরীক্ষায় না, আমাদের ভালো জ্ঞান অর্জন করতে হবে, বারবার পাঠটি অনুশীলন করতে হবে এবং অনুশীলন করে ভালো করে বুঝতে হবে। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। তোমরা এই ক্লাসের কমেন্টেও তোমরা পরে দিলেও আমি সেটা দেখি এবং আমি তোমাদেরকে অ্যান্সার দিব অবশ্যই, ইনশাল্লাহ। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর আবারও তোমাদেরকে বলছি, তোমরা এই ক্লাসটি শেয়ার করে নিয়ে তোমাদের টাইমলাইনে রেখে দিবে, আর বন্ধুদের উপকার যাতে হয় সেই কাজটিও করবে। তো ভালো থাকবে। তার আগে আমি ক্লাস শেষ করার আগে একটু বাড়ির কাজ দিব, সেটুকু একটু নিয়ে নাও। তো বাড়ির কাজ, সন্তান ছেলে বা মেয়ে হওয়ার ক্ষেত্রে পিতার ভূমিকাই মুখ্য, উক্তিটি ব্যাখ্যা করো। বুঝতেই পারছো কিভাবে অ্যান্সারটি করতে হবে। সুন্দর করে তোমরা ছক এঁকে তারপরে চেকার বোর্ড করে উত্তরটি করবে, বুঝিয়ে লিখবে। এরপরে থ্যালাসিমিয়া বলতে কি বুঝো, এটা সম্পূর্ণটাই তোমরা লিখবে। তারপর কালার ব্লাইন্ডনেস মহিলাদের চেয়ে পুরুষের বেশি হয় কেন, ব্যাখ্যা করো। প্রকৃতিতে জীবনের আবির্ভাব কিভাবে ঘটে, ব্যাখ্যা করো। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে সবাই। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।